নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখবেন অনেক সময় এই কর্মব্যস্ত জীবনের মধ্যে একটা উইকেন্ড আমরা কাটাতে চাই একটু শান্তিপূর্ণভাবে, একটু নিরিবিলিভাবে। চেষ্টা করি যে যেখানে জঙ্গল থাকবে, একটু নদী থাকবে, আপনি সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কোনো একটা বোটে চেপে ভাসতে ভাসতে দেখতে পাবেন। সেরকম যদি কোনো জায়গা হয় তাহলে নর্থ বেঙ্গলে গভর্নমেন্টের তৈরি একটা সুন্দর জায়গা আছে, যার নাম হলো গাজলডোবা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা চলেছি গাজলডোবার দিকে। পাশেই বয়ে চলেছে মহানন্দা ক্যানেল, যে ক্যানেল গিয়ে মিশছে তিস্তা নদীতে। রাস্তার একদিকে মহানন্দা ক্যানেল যখন বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে, অন্যদিকে বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলে বর্ষা ছড়িয়ে দিয়েছে সবুজ রং। ওই যে দূরে দেখা যাচ্ছে গাজলডোবার অর্ধচন্দ্রাকৃতি ব্রিজটি। পর্যটকদের কাছে এটা এখন হটকেকের মতো। গাজলডোবার এই পর্যটন কেন্দ্রটি সত্যি বড্ড সুন্দর। চারদিকটায় সবুজের সমারোহ, আর এই সবুজের মাঝে আজকের আমাদের রাত্রিবাসের ঠিকানা পর্যটন দপ্তরের ভোরের আলো। বুকিংটা যেহেতু ছিল একবারে শেষ বেলায়, তাই এই লেক সাইডের রুমগুলো ছাড়া আর খুব একটা কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। কিন্তু লেক সাইডের রুমগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আগেরবারও একবার থেকেছিলাম। প্রপার্টির এন্ট্রান্সে পার্কিং করে ওখানে চেকিং যা ফর্মালিটি আছে সেগুলো করে নেওয়ার পরে এই টোটোটা করে যেতে হয় রুমে। রুমে যাওয়াও হলো আর একটু টোটো চাপাও হলো। চারদিকে ঘন সবুজ আর পাখিদের কিচিরমিচির ডাক শুনতে শুনতে এসে আমরা পৌঁছলাম আমাদের কটেজ AB4-এ। বেশ বড় সড়ো একটা রুম, আর একদিকে কাঁচের পাল্লা সরালেই রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি। এই যে বাজ পাখি, এটা একটা অনেকক্ষণ থেকে দেখছিলাম ওটাকে। রুমগুলো যত সুন্দরই হোক না কেন, এমন একটা সবুজে ঘেরা পরিবেশ পেলে কতক্ষণ আর ঘরের মধ্যে মন টেকে বলুন তো।
আমরা রয়েছি লেক সাইড ভিলায়, আর এটাই হলো সেই লেক। সবচেয়ে ভালো ব্যাপার কি বলুন তো, শীতের সময় প্রচুর পরিযায়ী পাখির দল এই লেকে ভিড় করে। এই সিঁড়ি দিয়ে পৌঁছে যাওয়া যায় একদম তিস্তা নদীর কাছে। বাজে এখন 12টা। তাড়াতাড়ি লাঞ্চটা করেই আমরা চলে যাব বোটিং করতে। সুবিস্তৃত একখানা ডাইনিং হলে অসংখ্য মেনু আইটেম থেকে বেছে নিয়ে আমরা কয়েকটা জিনিস আজকে অর্ডার দিয়েছি। মোটামুটি যেহেতু বাইরের টেম্পারেচার ভালো, এখানে 32-33 ডিগ্রি টেম্পারেচার, তাই সব কিছু মাথায় রেখে অর্ডার দিয়েছিলাম দুখানা থালি, একটা চিকেন একটা ভেজ, তার সাথে নেওয়া হয়েছে দই কাতলা। এই হচ্ছে মোটামুটি থালি। আর এত কিছু আইটেম সামনে থাকলে কথা বেশি বলাটা ঠিক হবে না, স্টার্ট করা উচিত। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, চারদিকটা একটু ঘুরে দেখব। প্রথমেই যাব তিস্তার কাছে, তারপর যাব বৈকুণ্ঠপুর ফরেস্ট পেরিয়ে সরস্বতীপুর। আজ রবিবার, সেখানে বসেছে গ্রামের হাট। একবার দেখুন তো, এই রূপ দেখলে জল, কাদা, পোকামাকড়ের কথা কি আর মাথায় থাকে? আমাদের শান্ত সুশীল তিস্তা সুন্দরী বর্ষায় যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাকে না দেখলে সত্যিই ঠাওর করা মুশকিল। একদিকে যখন দুর্বার গতিতে বয়ে চলছে তিস্তা, অন্যদিকে তিস্তা ক্যানেল একদম শান্ত। এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? 300 টাকা দিয়ে একটা ডিঙ্গি নাওতে করে আমরা ভেসেই পড়লাম তিস্তাতে। যদিও আকাশ আজ মেঘলা, নয়তো গাজলডোবা থেকে সূর্যাস্ত যে একবার দেখেছে, সে রূপ কোনোদিন ভোলার নয়। শীতের সময় এই ঝিলে যে কত রকম পরিযায়ী পাখি আসে তার কোনো ইয়ত্তা নেই। আর তখন তিস্তার পাড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও। আমাদের তিস্তা সুন্দরী বর্ষায় যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ব্যারেজের খান পাঁচেক লক গেট আজকে খোলা আছে। কি ভয়ঙ্কর গর্জন, আর ওপর থেকে তাকালে তো মাথা ঘুরছে।
বর্ষার ডুয়ার্সকে উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা বোধহয় হয় না। পাশেই তিস্তার কলকল শব্দ, আর সেই শব্দকে সাথে নিয়েই আমরা এখন যাব, কাছেই রয়েছে সরস্বতীপুর, বড় একটা টি গার্ডেন, আর সেই যাওয়ার রাস্তাটাও জঙ্গলের মধ্য দিয়ে। দুদিকে অসংখ্য উঁচু উঁচু গাছ, চারিদিকে সবুজ হয়ে আছে, আর তার মধ্য দিয়ে চলেছে একটা রাস্তা। সেই রাস্তাতে আপনার গাড়ি এবং আপনি। এই হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট, সরস্বতীপুর টি গার্ডেন যাওয়ার রাস্তা। রাস্তায় এলে হাঁটতে নেই, একটু দাঁড়াতে হয়। অনেক পাখি আপনার জন্য তাদের গান নিয়ে অপেক্ষা করছে, সেগুলো শুনতে হবে, তারপর আবার যেতে হবে। কিছুটা সময় এখানে থমকে যেতে বাধ্য আপনি। এই সেই জঙ্গল। কথিত আছে বাসুদেব কৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীর সাথে এখানেই লুকোচুরি খেলতেন, তাই এই জঙ্গলের নাম বৈকুণ্ঠপুর। এখানকার গাছে গাছে ঘুরে বেড়ায় অসংখ্য নীলকণ্ঠ পাখি। যখন এদিক ওদিক গাড়ি থাকে না, তখন কিন্তু মাঝে মাঝে একটু গা ছমছম করে। জঙ্গল পেরিয়ে খানকতক চা শ্রমিকদের বাড়ি, আর তারপরে সরস্বতীপুর চা বাগান। এই বিঘার পর বিঘা পুরো টি গার্ডেনটার নাম হলো সরস্বতীপুর টি গার্ডেন। প্রত্যেক রবিবার এখানে একটা গ্রামের হাট বসে। সেই হাটটাও কিন্তু একটা দর্শনীয় বস্তু। আর এছাড়া ফরেস্ট, টি গার্ডেন, সামনে গাজলডোবা, এগুলো তো আছেই। সরস্বতীপুর চায়ের ফ্যাক্টরিকে ডান দিকে রেখে আমরা আরও এগিয়ে চলেছি। পথে পড়ল চা বাগান শ্রমিকদের জন্য একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র। ওই যে দূরে দেখা যাচ্ছে সরস্বতীপুর গ্রামের হাট। হাট বসেছে রবিবারে তিস্তা পাড়ের সরস্বতীপুরে। মূলত সরস্বতীপুর চা বাগানের যারা শ্রমিক, এই পুরো চা বাগানের আনুষাঙ্গিক সমস্ত জিনিস নিয়ে যাদের রোজগার, যাদের জীবিকা, সেই সমস্ত লোকেদের জন্য এই হাট। বাইরের থেকে এলে আপনার দেখতে তো যথেষ্ট ভালো লাগবে, কারণ হচ্ছে সেই হাট বসার পজিশন। ভয়ও আছে, হাতি কিন্তু যে কোনো মুহূর্তে এই জায়গায় চলে আসতে পারে।
মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সবজির থেকে শুরু করে গুঁড়ো মশলা, মাছ, মাংস, এখানে পর্ক বেশি চলে। এই সমস্ত কিছুই এই হাটের মধ্যে পাওয়া যায়। রবিবার দিন বসে এই হাটটা, বেশ ভালো লাগে দেখতে। ছোট ছোট অনেকগুলো খাবারের দোকান বসে, যারা এখানে হাটের ব্যবসায়ী আছে তারা খায়, যারা কিনতে আসে তারাও খায়। ছোট্ট ছোট্ট উনুন বানানো হয়, ভাত, মাংসের ঝোল, ভাত, সবজি, ছোট্টখাটো আয়োজন, কিন্তু পরিবেশটা বড় সুন্দর, বড় সুন্দর পরিবেশ। আর শিলিগুড়ি থেকে মাল আনে নিজে গুঁড়া করি। সব নিজে? হ্যাঁ আর প্রত্যেক রবিবার তো এখানে হাট হয়? হ্যাঁ, প্রত্যেক রবিবারে হাট হয় রে বাবা। প্রত্যেক রবিবার আসো? হ্যাঁ, প্রত্যেক রবিবারে আসি, প্রত্যেক বুধবারে আসি, রবিবারে আসি। বুধবার দিন কোথায়? বুধবারে ছোট বাজার, এই সামনে। তোমাদের বাড়ি কোথায় বাবা? ময়নাগুড়ি। হ্যাঁ, ঘুরতে আসবো আর একটু মিষ্টি মুখ করবো না, তাই কি হয়? হাটে এলাম, এই যে কিনেছি গজা। এক কাকা বেশ টাটকা বানিয়েছে। গজাটা ভেজে নেওয়ার পরে এখন সিঙ্গাড়া ভাজা শুরু করেছে। খাস্তা আছে। ভাবুন তো, যে এরকম যদি একটা দেওয়াল জুড়ে পুরো একটা ক্যানভাস থাকে, সামনে যদি আপনার খাট হয়, তাহলে আর দূরে যাওয়ার প্রয়োজন কি? এখান থেকে বসেই আরাম করে সারাটা দিন দেখা যায়। এই পুরো লেকটাতে অনেকগুলো পাখি আসে। সকালবেলায় একরকম আওয়াজ, আবার যখন বিকেল হয়ে যায় আস্তে আস্তে, তখন আবার পাখিগুলোও পাল্টে যায়, সাথে সাথে আওয়াজগুলো। ছড়িয়ে ছিটিয়ে বেশ অনেকগুলো রুম আছে এখানে, কিছু কটেজ আর কিছু ডুপ্লেক্স। এই ডুপ্লেক্স কটেজগুলির ওপর আর নিচ আপনারা আলাদাভাবে বুক করতে পারেন। ওপরের ভাড়া 3600 আর নিচের 3500, আর কটেজগুলোর ভাড়া শুরু 3000 থেকে 4200। ভোরের আলো ডাইনিং হলটি সত্যি বড় সুন্দর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছোট ছোট মাটির পুতুল, হাতের কাজ সবই এখানে তুলে ধরা হয়েছে। বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় বিকেলের পর থেকে, তাহলে সেই দিনের চা আর সেই দিনের পেঁয়াজির টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। প্রত্যেক দিন আপনি হয়তো একই মেটেরিয়াল দিয়ে বানাচ্ছেন, কিন্তু সেই দিনের টেস্টটা একটু হলেও কি বেশি হয় না? প্রায় ঘন্টাখানিক ওয়েট করার পরও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। অগত্যা আমরা টোটো করেই চললাম আমাদের কটেজে। ভুটান এবং সিকিমে প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন এখন উত্তরবঙ্গের সমস্ত নদীগুলো ফুলে ফেপে টইটুম্বুর। আর কেমন অদ্ভুত দেখুন, এত জোরে বৃষ্টি পড়ছে কিন্তু আকাশে চাঁদের দেখা মিলেছে। দারুণ লাগছে চারদিকটা।
যখনই এখানে খাবার অর্ডার দিই বা অর্ডার দেব বলে ভাবি, তখন বেশ খানিকক্ষণ ধরে কিন্তু পারমুটেশন কম্বিনেশন করতে হয়। মেনু তো বেশ যথেষ্ট ভ্যারাইটি আছে, আর যে কটা এখনো পর্যন্ত খেয়েছি বা এর আগেও যখনও খেয়েছি, তখন কিন্তু দেখেছি যে প্রত্যেকটারই টেস্ট কিন্তু খুব সুন্দর। আর এই বর্ষাকালে একটু বসন্তের ছোঁয়া, বাসন্তী পোলাও। সময় হয়ে গেছে প্রায় রাত্রিবেলা 9:30 10টা এরকম। খাওয়া দাওয়ার পরে একটু লেকের ধারে বসে বৃষ্টি উপভোগ হবে, আর তারপর গুড নাইট বলার সময় আসবে। ডুয়ার্সের এক বর্ষণ মুখর সকাল, প্রকৃতি যেন নিজের রঙে রাঙিয়ে নিয়েছে চারিদিক। আপনার ফাস্টিংকে ব্রেক করার জন্য যে রাস্তার মধ্য দিয়ে যেতে হবে, সেই রাস্তাটা এতটাই সুন্দর যে খাবার ফেলে প্রথমে মনে হবে যে এখানে কিছু ছবি তুলি। বৃষ্টি পড়ছিল, তাই আমাদের ব্রেকফাস্ট করতে আসতে একটু দেরি হলো। দাদারা বললেন যে আগে খাবার দাবারটা সেরে নিন, তারপর ছবি তুলবেন। তাই এখন সোজা ডাইনিং হলের পথে। অনেকক্ষণ যদি রুমের মধ্যে থেকে একদম দম বন্ধ পরিস্থিতি হয়, তাহলে বাইরে বেরিয়ে খোলামেলা জায়গা তো অনেক আছে। আর এই পুরো জায়গাটার এই একটা প্রান্তে আছে ছোট্ট একটা পড়ারও জায়গা। এখন একবার সেই জায়গাটায় ঢুকবো। এই পুরো প্রপার্টিটার একদম পেছনের দিকটাতে এরকম একটা বড় লেক আছে। ওই লেকের পাশে 4টে কটেজ আছে। এই রিসেপশন থেকে যেটা ডিস্টেন্স একটু হলেও বেশি, অন্যান্য যে কটেজগুলো আছে এগুলো সামনেই, ওটা যেহেতু একটু দূরে, তাই ওখানে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের টোটোর বন্দোবস্তও আছে। পুরো মিলিয়ে জায়গাটা বেশ জমজমাট। ছোট ছোট কোজি কিছু চেয়ার টেবিল ওখানে করা আছে, রুমের মধ্যেও আছে, রুমের বাইরেও আছে। আর ওই যাওয়ার পথে দু সাইডে পুরো রাস্তাটা কিন্তু ক্যামেরা আছে, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলায় কালকে মনে হচ্ছিল যে এখানে বোধহয় কিছু থাকলেও থাকতে পারে। কিছু মানে আমি বলতে চাইছি চার পেয়ে হিংস্র কোনো জন্তু। এখন আমাদের চেক আউটের পালা। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে আর কার মন চায়, তবে কাজ বড় বালাই। কাল প্রচণ্ড বৃষ্টির জন্য ব্যারেজের উল্টো দিকটা আমাদের যাওয়াই হয়নি। আজ একবার সেটা ঘুরেই আমরা রওনা দেব নিজেদের গন্তব্যে। ব্যারেজ বরাবর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা ধরে কিছুটা এগিয়েই বাম দিকে বেঁকে গেলে আপনারা পৌঁছে যাবেন ওদলাবাড়ি, আর সোজা রাস্তা বরাবর চলে গেলে আপনারা পৌঁছে যাবেন লাটাগুড়ি। ব্যারেজের এই দিকেও খুব সুন্দর করে একটা পার্কের মতো তৈরি করা হয়েছে। অক্টোবর নভেম্বর মাসে গাজলডোবা এলে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার ওপরে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব আপনারা দেখতে পাবেন। লাটাগুড়ি, মূর্তি, মানাবাড়ি, ওদলাবাড়ি এসব জায়গা থেকে যদি আপনারা গাজলডোবা ঘুরতে আসেন, তাহলে চেষ্টা করবেন সূর্যাস্তের সময় এখানে আসার।
ডিসেম্বর মাসের শেষ থেকেই গাজলডোবায় আসতে শুরু করে নানান পরিযায়ী পাখিদের দল। নৌকো নিয়ে তিস্তায় ভেসে তাদের সন্ধান করা এবং তাদের ছবি তোলা অপূর্ব এক অভিজ্ঞতা। বছর 2 আগে এই পাখিগুলোর ছবি আমরা তুলেছিলাম গাজলডোবাতে। গাজলডোবায় একটু বাজেট প্রপার্টিতে থাকতে গেলে ইউথ হস্টেলের কোনো বিকল্প নেই। থাকা এবং খাওয়ার খুব ভালো বন্দোবস্ত এখানে। এছাড়া প্রিমিয়াম প্রপার্টি রয়েছে লা ভিটা নোভা। সরস্বতীপুর চায়ের বাগানের কাছে রয়েছে সরস্বতীপুর টি রিসর্ট। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা যা কিছু দেখালাম, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এখানকার নিজেদের থাকার অভিজ্ঞতা, এবং এটা কোনোভাবেই কোনো প্রকারের পেড প্রমোশন না। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।